বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষা করো, কে কোথায় আছো, রক্ষা করো। নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজকের গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অবিস্মরণীয় গল্প, বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথেই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত এই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবনা, চিন্তা, বাজ বিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী। কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানে সবই ছোট ছোট মাছ খেলা করে বেড়াত। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ, কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এই ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে এসেছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এ দৃশ্য কারোর চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকত না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেল না। সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব কোন। ঠাকুরমা নয়নদাকে বড় ভালোবাসতেন। জিজ্ঞাসা করলেন, হঠাৎ হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটু ভালো গরু আনবো দিদি, বসন্তপুরে পিসিমার বাড়ি। পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটু দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়।
মাইলখানেক গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন, কিন্তু নয়ন চাঁদ কিছুতে সম্মত হলো না। বললে, দিদি দিদি যেতে আসলি কোষ আসতে পথ বই তো নয়, যোচনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারত, কিন্তু কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না, ছেলে সামলাবো না, নিজেরা সামলাবো। কি করবো বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এ অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না না না, কখনো না, কখনো না। যদি যদি পালিয়ে যাস, তোর তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো। তিনি 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 50 ঘা বেদ দেবেন, বুঝবি তখন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফন্দি আঁটলাম। নয়ন চলে গেল। পুকুরে নিয়ে আসি বলে আমি তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, চলো চলো, অদৃষ্টি যা আছে তাই হবে। চলো, এত দূরে আসি আর তো ফিরতে পারি নে, চলো চলো। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 ক্রোশ পথ হেঁটে এসছে, আবার যেতে তো হবে। এখন শুয়ে একটু ঘুমুক, তারপর বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া। নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি তুমি আমার বাঁ দিকে আসো, তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি। চলো চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতায় অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কিষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে। তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনি সময়ে সুমুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো। সঙ্গে সঙ্গে লাটের ধূপ ধাপ ধুম দাম শব্দ। মেরে ফেললে গো,
কে কোথায় আছো রক্ষা করো কে কোথায় আছো রক্ষা করো তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা যা, শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপরে বললে, চলো দাদা ভাই, চলো, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। কে কোথায় আছো রক্ষা করো তখনও দোকানে বাজছে। ভয়ে ভয়ে বললাম, নয়নদা, ও নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? যদি মারে? না দাদা ভাই, আমি থাকতে মারবে? ওরা ঠ্যাঙারে কি না, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগুতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি, এমনি অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আঁধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে, খবরদার! সে কি ভয়ানক গলা! বললে, খবরদার, খবরদার, খবরদার বলছি তোদের। বামুনের ছেলে সঙ্গে আছে, পাপড়া ছুঁড়ে মারলি তোদের একটারও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলুম। কেউ জবাব দিলে না। আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তায় ধুলোয় পড়ে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। হায় 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 হায়, একেবারে মনে হয় মেরে ফেলেছে। ওরে ওরে বৈষ্ণব, তোরা মেরে ফেললি রে। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলো। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, ওরে নারকি, নরকের কীট, তোরা মিশি মিশি একজন বৈষ্ণবের প্রাণ নিলি। তোরা করেছিস কি তোরা? তার ক্ষণেক পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুরমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা এ স্পর্শ করার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরন আশীর্বাদ করো, যেন এবার মরি
সজ্জাত হয়ে জন্মায়, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি দিদি ঠাকুরন, মাথায় রাখতে পারি। ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, নয়ন, আমার আশীর্বাদে, আমার আশীর্বাদে এবার তুই বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, হয়তো আশা করি না দিদি, পাপের আমার শেষ নাই, সে কথা আর কেউ না জানুক, তুমি জানো। তোমার কাছে কিছু গোপন করিনি। সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী মানুষ কয়জন আছে রে সংসারে নয়ন? এ পথ কখনো ছাড়িস নে রে, কখনো ছাড়িস নে। পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুরমা হেঁকে বলতেন, নয়ন, নয়ন বাবা, কাল দুটো প্রসাদ পেয়ে যাস বাবা, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে, তাতে বিস্ময়ের কিছু নেই। বললে, নিরীহ বষ্টম ভিক্ষে করেই সন্ধেবেলায় ঘরে ফিরছিল। ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? হ্যাঁ, কি পাবি? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে তোদের এমনি করে ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টায় বাদে কে রে? তো সদ্য পুরুষের ভাগ্যি যে যাত্রায় বেঁচে গেলি, ধর্মের কথা শোনাতে হবে না, যা পালা বলছি। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটেরে হারামজাদা, বটেরে! পালাবো তোদের ভাই। তখন ট্যাঙ্ক থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলুম। পারিস তো সবাই একসঙ্গে এসি নিয়ে যা। কিন্তু ফের সাবধান করে দিলুম, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সবকটারে জম্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। সেতলার নয়ন সাথী আমি, আর কেউ নয়। বলি, নাম তো শুনেছিস নাকি? এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস, হারামজাদা, শিয়াল কুকুরের বাচ্চা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে, আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়ে ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল, চলো দাদা, এবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন, ওরা সবাই শিয়াল কুকুরে সানাবই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা শিপ হাতে তেড়ে গেলেও ওরা সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা। নয়ন হেসে ফেললে, বললে, থাক যাক দাদা ভাই, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদা ভাই, চকি দেখে ছেড়ে দেওয়া হবে না। বামুন বৈষ্ণবের পরাণ নেবার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক ব্যাটারেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলিয়ে তার একেবারে ঠেঙিয়ে মারব। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে এক ব্যাটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারবো। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে,
হ্যাঁ, সিপির ঘায়ে মরবে না দাদা ভাই। এই না, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার একগাছা আমার হাতে দিয়ে বললে, গরুটা নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, একটুখানি দাঁড়াও। আমি এক্ষুনি 2-1 ব্যাটারে ধরিয়ে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনিয়ে ভয় পেও না জানো। ভয়? না 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 না, ভয় কি নয়নদা? এই যে হাতে লাঠি রইলো। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে, তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ট্যাঁক হাতেড়ে ঝুলি ছেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। কিছুই তো দেখছি না, ট্যাঁকেও নেই, ঝুলির ভেতরেও নেই। ভালো করে দেখ না, ভালো করে দেখ, পেয়েছি আমি কোনে, ভালো করে দেখ। কিছুই তো পেলাম না, কিছু নেই। হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সব ভয়ে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কে? সাড়া দাও বলছি। আমি নয়ন সাথে, যে যেখানে আসিস অমনি করে দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি। কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, দাদা ভাই, 1 ব্যাটারি পেয়েছি দাদা ভাই, আরগুলো সব পালালো। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওরে ধরে এনে নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি যেন মেরে ফেলো না। না দাদা ভাই, তুমি মেরুকুনি। আবার একটা করুণধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট 2 পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পেছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউ মাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। দাঁড়া বলছি। নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে। তখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া, তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, চুপ কর। যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে। কজন ছিলি? তাদের নাম কি? কোথায় ঘর বল, বল হারামজাদা। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না, কিচ্ছু ভুলবো না। এখন বল দেখিনি, বৈষ্ণব ঠাকুর পড়ে গেলি, নিজে তুই কখা বাড়ি দিয়েছিলি? বল বল হারামজাদা, বল। 5-7 ঘা হবে বোধহয়। নয়নচাঁদ দাঁত কড়মড় করে বললে, আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করিস, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখেছিলাম। হ্যাঁ দাদা ভাই, এগিয়ে এসো দেখিন। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখবো কেমন তোমার হাতে জোর। এই তুই বেটা দেরি করছিস কেন? হ্যাঁ, তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড় বলছি। এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা ভাই, মাথা তাক করি মারো, 2-3 ঘাট বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব কি, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা, আমি পারবো না। পারবে না? ঠিক আছে, তবে আমি শেষ করে দিই। না নয়নদা, না, ওকে মেরো না নয়নদা। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল, আর নড়েনি চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত না। বললাম, চলো ওকে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে
তারাও তেমনি ওকে ফাঁসি দিই। যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে তার একটা লাঠির ঠেলা দিয়ে বললে, এই শুয়ে পড়ে রইলি যে, হট হট বলছি হট। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, বেটা মরি গেল নাকি? এ যে দুর্বল সিং, দুদিন হয়তো পেটে অন্নও নেই, খাবার পথে এসে লোক ঠ্যাঙাতি। যা বেটা যা, দূর দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না মরিনি, অজ্ঞান হইয়া আছে। জ্ঞান হলে আপনি ঘরে যাবি কোনে? চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুরমা ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলেই তো বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইই লেখা আছে। ও আছে নাকি দাদা ভাই? আছে বই কি? চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা ভাই, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা। আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিত যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, হ্যাঁ বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলি। কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানেনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে না? না দাদা ঠাকুর, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না, আর কখনো করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা বেঁচে তো গেল, শাস্তি তো হলো না? নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল, বললে, কে জানে, হবে হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বললে, আমি এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুরমা জানে। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো, তাকে একদিন জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হবার সবুজ হইল না। বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কী কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনি পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরিয়ে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলেও তোমার মেজো বউয়ের ভাইয়ের দল পথে। ঠাকুরমা একটু হেসে বললে, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমি নেব না নয়ন, ও তোর ঠাকুরের ভোগে লাগা গেজা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বষ্টম হতে তুই পারলি নে। কেন দিদি ঠাকুরন? তারা কি টাকা বাঁচিয়ে লোক ভোলায়? এই ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটি আসতো, তাহলে আরো গোটা 5-6 মরত। তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপত দিদি। ঠাকুরমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানেন নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বললে না।
দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি কালজয়ী গল্পের সাথে। নমস্কার।